কার্লো আনচেলত্তি চাপে পড়ে গেছেন, কারণ বার্সেলোনার সঙ্গে তিনি যে দলটা বা স্টার্টিং 11টা বাছাই করেছেন সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। নইলে বার্সেলোনা ওই ম্যাচে ফার্স্ট হাফে 4টা গোল করে আসলে কি করে। কিন্তু আনচেলত্তিকে আপনি নিশ্চয়ই বরখাস্ত করবেন না, তিনি তো চ্যাম্পিয়ন্স লিগ উইনার এখনো পর্যন্ত। আবার রিয়াল মাদ্রিদের যে ভাবগতি বা সেটা আমাদেরকে বলে যে রিয়াল মাদ্রিদ কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। এটা শুধুমাত্রই একটা সিজন শুরুর টুর্নামেন্ট হিসেবেই গণ্য হবে, দিন শেষে এটা কোনো মেজর টুর্নামেন্টও হয়তো ওই অর্থে না। কিন্তু পরপর দুইটা এল ক্লাসিকোতে আপনি যখন 9-2 ব্যবধানে হেরে যাচ্ছেন বার্সেলোনার কাছে, এইটা তো একটা ড্যামেজ আপনার উপরে আনেই। এই ড্যামেজটা ডেফিনেটলি আনে, তবে সেটা পানি হয়ে যেতে পারে যদি মে মাসের 11 তারিখের যে রিমেইনিং এল ক্লাসিকোটা আছে এর মাঝখানে যদি চ্যাম্পিয়ন্স লিগ এল ক্লাসিকো পড়ে যায়। কিন্তু মে মাসেরটা মে মাসে মানে আপনার লিগ ডিসাইড করার জন্য আপনাকে এবার মে পর্যন্ত ওয়েট করতেই হবে, কারণ আতলেতিকো যে রান অফ ফর্মে আছে 14টা ম্যাচ আপ টানা জয়, সেক্ষেত্রে আতলেতিকোকে টপল করা এবং আতলেতিকোর সঙ্গে ম্যাচটাও খুবই ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করা হবে। কিন্তু ডেফিনেটলি আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন হচ্ছে ওই এল ক্লাসিকোর ম্যাচটা দিয়েই, মে মাসের 11 তারিখে যেটা আছে, কিংবা চ্যাম্পিয়ন্স লিগে যদি পড়ে সেক্ষেত্রে সেই ধরনের স্টেক তো আরো হায়ার হয়ে যাবে। এখন লিগে আসলে পয়েন্টটা মানে টেবিলটা কিভাবে ডিসাইড হবে এখনই আসলে বলা যাচ্ছে না যে কতটা ইজি হতে পারে রিয়াল মাদ্রিদের জন্য, কতটা ডিফিকাল্ট হতে পারে রিয়াল মাদ্রিদের। তবে এই ব্যাপারটা সত্যি যে কার্লো আনচেলত্তি নতুন কোনো সাইনিংস পাচ্ছেন না জানুয়ারি মাসে। তিনি যদি দরকার না, মানে আপনি রিয়াল মাদ্রিদের খেলা দেখেন, রিয়াল মাদ্রিদ বলছে প্রতিবার এসে যে না আমার কোনো খেলার নতুন করে খেলোয়াড় আমি নিচ্ছি না, কিন্তু আপনার ডিফেন্সে আপনি খেলাচ্ছেন রাইট ব্যাকে লুকাস ভাস্কেসকে, আপনি চুয়ামেনিকে খেলাতে বাধ্য হচ্ছেন সেন্টার ব্যাকে, এবং তারপর বলছেন যে চুয়ামেনি খেলতে পারছেন না, চুয়ামেনি ফাউল করছেন যেটা করা দরকার নাই, চুয়ামেনি মিস করে যাচ্ছেন যেখান থেকে গোল হজম করছে। আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে পার পেয়ে যাচ্ছেন, আপনার ইন্ডিভিজুয়াল সেই ব্রিলিয়ান্স আছে, আপনার কিলিয়ান এমবাপে ম্যাচ বের করে দেন, আপনার ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ বের করে দেন, কিন্তু যেদিন ম্যাচ বের করে দিতে তারা পারেন না সেদিন তো রিয়াল মাদ্রিদ রেজাল্টও বের করতে পারছে না। এবং রিয়ালের যে স্টাইল অফ প্লে তার একটা ড্রব্যাক হচ্ছে যে যখন এটা রেজাল্ট ওরিয়েন্টেড যেহেতু খেলা, রেজাল্ট যখন আসে না তখন আলোচনাটাও শুরু হয়ে যায়, তখন আলোচনা খুব স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে। এবং রিয়ালের যে ব্যাকলাইন সেটা সমস্যাটা খুবই প্রকট। আমরা সেই যদি ব্যাকলাইনের লিস্টটা একটু দেখি, সেখানে দুটো জায়গায় খুব বড় ধরনের ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে ফুল ব্যাক এরিয়াতে। কারণ ইনজুরির সমস্যাটা আসলে এদের মিলিতাও তাকে তো আসলে পুরো সিজনে পাওয়া যাচ্ছেই না, তিনি বাদ পড়ে আছেন। একটা সুখবর হচ্ছে ডেভিড আলাবা অন্তত স্কোয়াডে ইনক্লুড হওয়ার মতো ফিটনেস তার রিগেইন করেছেন, সো ডেভিড আলাবা আই থিঙ্ক খেলতে পারবেন। সমস্যাটা হচ্ছে যখন ফরলান মেন্দি এবং ফ্রান গার্সিয়া কোনো ম্যাচে ক্লিক করছেন, কোনো ম্যাচে ক্লিক করছেন না, ফরলান মেন্দিকে সেখানে তুলে নেওয়া হচ্ছে, ফ্রান গার্সিয়াকে নামানো হচ্ছে। সমস্যা হচ্ছে ওই লুকাস ভাস্কেস অর্থাৎ রাইট ব্যাকের জায়গাটাতে। রাউল আসেন্সিওকে কিন্তু পরবর্তীতে নামানো হলো, কারণ তখন যতক্ষণ অলরেডি কার্লো আনচেলত্তি চেঞ্জগুলো করে ফেলেছেন, তার অর্থ হচ্ছে তার প্রথম যে স্কোয়াডটা ছিল 11 সেটা কাজ করেনি, সেজন্য পুরো জিনিসটা চেঞ্জ করতে হয়েছে। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের জন্য তো আসলে জানুয়ারি মাসে যাওয়া সম্ভব বলে মনে হয় না। মানে রিয়াল মাদ্রিদ যতই বিট করুক না কেন, হয়তো মানে বাস্তবতা বলছে যে এটা লিভারপুল আসলে এখন এইরকম সমস্যায় মানে এইরকম অবস্থায় ছাড়তে চাইবে না। শুধুমাত্র ডিফেন্স নিয়ে কথা বললে আসলে হয় না, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা নিয়েও কথা বলা দরকার। আপনি তো বার্সেলোনার সঙ্গে যে কারণে হেরেছেন তার কারণ মনে হতে পারে ডিফেন্স, কিন্তু আসলে তো আসল কারণ হচ্ছে মিডফিল্ড। মানে আপনার মিডফিল্ড তো বার্সেলোনা মিডফিল্ডের সামনে দাঁড়াইতেই পারে না, দাঁড়ানোর সুযোগই পায়নি। তো সেখানে আপনি মদ্রিচ তো প্রথমে নামে নাই, মদ্রিচ সেবায়োসদের টাইপ ম্যাচ ছিল মানে বার্সেলোনার এগেইনস্টে যখন আপনি নামছেন। খুব কি ডেপথ আছে মিডফিল্ডে? আমার মনে হয় না খুব একটা ডেপথ আছে। আপনি বিগ ম্যাচ পারফরমেন্স না ফ্রন্ট লাইনের পারফরমেন্স দিয়ে ম্যাচ বের করে আনছেন, কিন্তু আসলে ওই মিডফিল্ডের দুটো জায়গা এখন চুয়ামেনি, কামাভিঙ্গা, মদ্রিচ, শেষ পর্যন্ত সেবায়োসকে হচ্ছে মেকশিফট রোল পালন করতে হচ্ছে, সেই জায়গাটার বড় ঘাটতি রয়েছে। একটু ভিনিসিয়াসকে নিয়ে কথা বলতে চাই। মানে ভদ্রলোক ফিফা দ্য বেস্ট, কিন্তু এই ম্যাচে দেখেন তার ডিফেন্ডিং ওয়ার্ক মানে 10-0। হ্যাঁ, তো এইরকম অবস্থায় মানে কখনো কখনো দরকার আছে কিনা কার্লো আনচেলত্তির ভিনিসিয়াসের সঙ্গে বসাও। কারণ আপনি দেখেন যে সময় আমি দেখলাম ভয়েজেক শেজনি একটা রেড কার্ড দেখেছেন, ওই সময় গিয়ে রেফরির কাছে মানে রেড কার্ড রেফরির পকেট থেকে বের করে দিচ্ছেন। আমরা ভিডিও দেখছিলাম ভিনিসিয়াস যে রেফরির কাছে কি বলছেন, মানে রেড কার্ডের উপরে আর কি চান তিনি, আমি জানি না। মানে এই যে এত বেশি মাঠের বাইরের জিনিস দিয়ে এত বেশি নিজেকে মোহাবিষ্ট করে ফেলা এবং তার ভেতর দিয়ে যাওয়া, সেইটাকে একটা জার্নি হিসেবে না, ওটা কি ভিনিসিয়াস জুনিয়রকে এইরকম ম্যাচে হেল্প করে? আমি একটা খুবই ফ্যান্টাসি ব্যাপার চিন্তা করলাম, ভিনিসিয়াস বাংলাদেশে এসে পার পেয়ে যেতে পারেন এই কাজগুলো করে প্রবাবলি কিছু কিছু জায়গায়। আমার মনে হয় এইসব জায়গায় যথেষ্ট উন্নতির জায়গা রিয়াল মাদ্রিদের আছে বা ভিনিসিয়াস জুনিয়রের। দেখা যাক রিয়াল মাদ্রিদের পরবর্তী যাত্রাটা কেমন হয়। আরো 5টা ম্যাচ, পরবর্তী 5টা ম্যাচ যেখানে তারা সেল্তা ভিগোর সঙ্গে খেলবে কোপা দেল রেতে, খুব সহজ নয়। লাস পালমাস শুড বি
একটা সহজ ম্যাচই হওয়া উচিত। কিন্তু বার্সেলোনার সঙ্গে লাস পালমাস যেভাবে খেলেছে অতটা সহজ মনে হওয়ার কথা না, বাট সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচ ইজি হতে পারে। ভায়াদোলিদ, রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে দুটো ম্যাচ রয়েছে, সালজবুর্গ আর ব্রেস্ট। রিয়াল মাদ্রিদ তো সেফ, তাই না? চ্যাম্পিয়ন্স লিগে এই দুটো ম্যাচ জিতলে সেফ, এর আগে সেফ বলা যাচ্ছে না আসলে। তো তাদের এখনো কাজ আসলে বেশ খানিকটা বাকি আছে। রিয়াল মাদ্রিদের এই পারফরম্যান্স নিয়ে আপনি কি ভাবছেন সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।